বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের স্বাগত জানাই তৃতীয় মাত্রা দেখবার জন্যে। তৃতীয় মাত্রার আজকের অতিথি জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে, স্বাধীনতোত্তর বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম, যিনি একসময় ঢাকার একটি ঐতিহ্যবাহী কলেজ জগন্নাথ কলেজের ছাত্র সংসদ, জগন্নাথ কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর দুবারের সাধারণ সম্পাদক, একবারের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং এই বিরল সৌভাগ্য বাংলাদেশের ইতিহাসে আর কারো ঘটেনি। যিনি দীর্ঘকাল স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়েছেন, আখতারুজ্জামান আজকে আমার অতিথি। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। আপনার বিষয় দিয়ে শুরু করি। আপনার বিষয় মানে আপনি তো এখন জাতীয় রাজনীতিতে আছেন, সংসদে আছেন। আপনার সঙ্গে আমরা রাজনীতি, উন্নয়ন, গণতন্ত্র, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করতে চাই, কিন্তু যেটি আপনাকে খ্যাতি শিখরে নিয়ে গেছে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি নিয়ে একটু আপনার অনুভূতিটা বুঝতে চাই যে আজকে ছাত্র রাজনীতিকে ছাত্ররা ভয় পায়, অভিভাবকরা ভয় পায়। ছাত্র রাজনীতির যে ভাবমূর্তি আপনারা, আপনাদের পূর্বসূরীরা বা খানিকটা উত্তরসূরীরাও তৈরি করেছিলেন, সেই ভাবমূর্তির জায়গায় আর এখন ছাত্র রাজনীতি নেই। আপনার অনুভূতি কি? আপনি ডাকসুর সহসভাপতি যখন ছিলেন, তারপরে সম্ভবত একটা ডাকসুর নির্বাচন হয়েছে, তারপরে আর কোনো নির্বাচন হয়নি। এর অনেক পরে একবার নির্বাচন হয়েছে, এক বছরের মাথায়, তারপরে আর ডাকসুর নির্বাচন নিয়ে কেউ কথা বলে না। এবং সাম্প্রতিককালে আপনি জানেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে, যে ছাত্র রাজনীতির বিপক্ষে একটা শক্ত অবস্থা নিয়ে দাঁড়িয়েছে, পরে আদালত থেকে গড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একরকমের সিদ্ধান্ত নিয়েছেন। তো সামগ্রিক বিষয় নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার অনুভূতি কি, আপনি কি মনে করেন আদৌ আসলে ছাত্র রাজনীতি একটা সময় যেরকম প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধের আগে বা স্বাধীনতোত্তর বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে, আজকে তার প্রয়োজনীয়তা আছে কিনা, বা থাকলেও সেটা কোন ধারায়? এবং আমি জানি যে আপনি দেশের বাইরে লেখাপড়া করেছেন, অন্যান্য দেশে, উন্নত দেশগুলোতে ছাত্র রাজনীতির ধরন ধারণ কি, সংসদগুলো বা স্টুডেন্টস ইউনিয়নগুলো কীভাবে পরিচালিত হয়, সামগ্রিকভাবে একটু সূচনা আপনার কাছ থেকে আমি শুনতে চাই এই বিষয়ে। আপনাকে ধন্যবাদ। এবং আপনি সুন্দরভাবে আমার ছাত্র রাজনীতির জীবনের সেই সোনালী দিনের কথাগুলি বলেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি বলতে চাই যে আমাদের দেশের ছাত্র রাজনীতির ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস, এবং ছাত্র সমাজ একত্রে থাকে, অ্যাডভান্স ইন্টেলেকচুয়াল, তারা ঐক্যবদ্ধ থাকে, লেখাপড়া করে। সেই জন্য অতীতে বিভিন্ন বিষয়ে ছাত্রদের সংগঠিত হওয়া এবং চেতনার দিক থেকে এগিয়ে যাওয়া, অগ্রগামী বাহিনী হিসাবে আন্দোলনের নেতৃত্ব দেবার কারণে সেই 1952 ভাষার সংগ্রাম থেকে শুরু করে একেবারে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী সংগ্রাম, 62 শিক্ষার সংগ্রাম, 66 6 দফার সংগ্রাম, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচনে ছাত্রদের ভূমিকা এবং বঙ্গবন্ধুকে আগরতলা মামলা থেকে ফিরিয়ে আনা, এই সমস্ত কাজে ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক গৌরবোজ্জ্বল ভূমিকা। এবং স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করা, স্লোগানে স্বাধীনতা সংগ্রাম পপুলার করা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এটা কিন্তু ছাত্রদের কণ্ঠে সেদিন বেরিয়ে এসেছিল। জয় বাংলা এই স্লোগানটিও সেই বাইতুল মোকাররমের পাশে ছাত্রদের কণ্ঠ থেকে সেদিন বেরিয়ে এসেছিল। তুমি কে আমি কে বাঙালি বাঙালি, রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে। ইতিহাস থেকে এই সমস্ত স্লোগান কখনো মুছে যাবে না। এবং এটাই হলো 60-এর দশক, 52-তে শুরু এবং 60-এর দশকে যেই ছাত্ররা একত্রিত হয়েছিল বাঙালি জাতীয়, এবং এটার কারণেই কিন্তু বঙ্গবন্ধু এত বড় স্বাধীনতা সংগ্রাম অনেক এগিয়ে নিতে পেরেছিল এই ছাত্রকর্মীদের উদ্যোগে। তখন আসলে যে ত্যাগী মনোভাবটা ছিল এবং যে মানুষের প্রতি যে ভালোবাসা ছিল এবং মাটির প্রতি যে ভালোবাসা ছিল এবং কলোনিয়াল উপনিবেশিকদের বিরুদ্ধে যে একটা প্রতিবাদ ছিল এবং বিক্ষোভ ছিল, এটাকে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে। তো 60-এর দশকের পুরো এক দশকের ছাত্রকর্মীরাই কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে। কাজে এই ইতিহাসটা অত্যন্ত গৌরবোজ্জ্বল। এবং এর পরেও কিন্তু হয়েছে ছাত্র আন্দোলন, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এই দেশে। যখন জিয়াউর রহমান সামরিক শাসন দিছে, এরপরে যখন এরশাদ সাহেব সামরিক শাসন দিছে, ইভেন কি 1/11-এর সময়ও কিন্তু এই ছাত্রদের এই প্রতিবাদ দেখা গেছে। তাহলে একটা জিনিস দেখা যায়
যেখানে আসলে মানে হলো প্রত্যক্ষভাবে স্বৈরাচার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রে ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করে। ঠিক অনুরূপভাবে উপনিবেশের বিরুদ্ধেও পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাজেই আমি এইটুকের মধ্যে রাখতে চাই ছাত্রদের ঐতিহ্য এবং ইতিহাস। এরপরে হয়েছে ছাত্র আন্দোলন, বিভিন্ন বাঁকে ঘুরেছে, বিভিন্ন মুখী হয়েছে। এবং এটা একটা কথা শুরুতে বলেছেন যে কলেজ ছাত্র সংসদগুলি নির্বাচন এবং ডাকসুর নির্বাচন, এই সমস্ত নির্বাচনগুলি না হওয়ার কারণে যে আরও ব্যাপক ছাত্র নেতৃবর্গরা আসতে পারত এবং শিক্ষাঙ্গনে যে একটা সঠিক রক্ত সঞ্চালিত হওয়ার যে সুযোগ ছিল, এ থেকে ছাত্ররা কিন্তু এক অর্থে বঞ্চিত হয়েছে। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। 4 বছর আগে, এই কোভিডের আগে কিন্তু একটা উদ্যোগ নিয়ে একটা ডাকসু নির্বাচন হয়েছিল এবং মোটামুটি ভালো মানেরই ডাকসু নির্বাচন হয়েছিল। কিন্তু এরপরে যদি এটা কন্টিনিউ করতে পারা যেত, তাহলে কিন্তু আজকে আমরা আরেকটা মুক্ত বাতাস শিক্ষাঙ্গনে আমরা দেখতে পেতাম। এবং এটা তবে হলো কি, আমাদের দেশের মানে হলো সবসময়ই কোনো একটা ছোটোখাটো ইনসিডেন্টকে কেন্দ্র করেই মূল ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা কথা চলে আসে। মনে করেন বুয়েটে একটা দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে। এর জন্য আমরা সবাই ব্যথিত, দুঃখিত। এই ধরনের ঘটনা শিক্ষাঙ্গনে কেউ কখনো আমরা প্রত্যাশা করি না। কিন্তু এই কারণে সমস্ত ঐতিহ্যবাহী ছাত্র আন্দোলন তো কোনো অন্যায় অপরাধ করে নাই। বুয়েটেরটা একটা পার্টিকুলার একটা স্পেশাল কেস। অথবা কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো একটা হল হোস্টেলে একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার জন্য ওই পার্টিকুলার জায়গাটা, ওই ইস্যুটা রেসপন্সিবল। পুরো ছাত্র আন্দোলনকে দোষারোপ করে ছাত্র রাজনীতিকে দোষারোপ করাটা, এটাকে আমি সমীচীন মনে করি না। একটা ঘটনা ইস্যু। আমি একটু ইন্টারাপ্ট করি। আমি আপনার সরাসরি আপনার কর্মী ছিলাম, আপনাদেরকে আমরা নেতা হিসেবে দীর্ঘ সময় দেখেছি ছাত্র রাজনীতিতে, এবং আপনাদের জীবনযাপনও আমরা লক্ষ্য করেছি। সেই সময় ছাত্রনেতাদের এবং তাদের ঔজ্জ্বল্য অনেক অনেক বেশি ছিল আজকের ছাত্রনেতাদের চাইতে। তাদের জীবনযাপন আর আজকের ছাত্রনেতাদের জীবনযাপন, তাদের অর্থ, বিত্ত, বৈভব, ব্যক্তিগত পারিবারিক জীবন, তাদের চলাচল, তার সঙ্গে কি এটা মেলানো যায় ছাত্রনেতাদের? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। খুবই সুন্দর প্রশ্ন। এবং চাঁদাবাজি, অন্যান্য সহ তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ, তাদের হাতে যে ধরনের অস্ত্র আপনাদের সময় ছিল, তার আগেও ছিল ছাত্র সংগঠনের মূলত সংঘাত, কিন্তু তার যে নেচার ছিল আর আজকের সংঘাতের যে নেচার, আর সময় ছাত্র শিবির বা জামায়াত এদেরকে অভিযুক্ত করা হতো এদের হাতে চাপাতি, এখন আজকে ছাত্রলীগের হাতে চাপাতি, অন্যান্য ছাত্র সংগঠনের হাতে একই রকম। এটা আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ, খুবই সুন্দর একটা রিলিভেন্ট প্রশ্ন করেছেন। আমি এই জন্যই 60-এর দশকটাকে আলাদাভাবে বলেছি। দ্বিতীয় আপনি তো, আমি বলছি যে আপনার চাইতে ঔজ্জ্বল্য, মানে এত দীর্ঘ সময় ছাত্র নেতৃত্বে সংসদে থাকবার রেকর্ড বোধহয় কারণে ডাকসুতে তো নেই। বিশ্ববিদ্যালয়গুলোর বা কলেজগুলোর যে ব্যবসা বাণিজ্য, টেন্ডার, এগুলোর মধ্যে ছাত্রনেতারা কখনো ছিল? আমরা তো, আমি শুনিনি, আপনি শুনেছেন, কিন্তু আজকে তো দেখা যায় তারা সব কিছু নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ। এটা একটা ডেভিয়েশন হয়েছে, বড় ধরনের স্খলন হয়েছে ছাত্র রাজনীতির ক্ষেত্রে। সেটা আমরা বলবো, আমরা যখন ছাত্র রাজনীতিতে অংশ নেই, তখন বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই একটা বিপ্লবী আকাঙ্ক্ষা এই দেশে দেশে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব, বিশেষ করে চীনের বিপ্লব, ভিয়েতনামের সংগ্রাম, এই সমস্ত পৃথিবীতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা সংগ্রাম সারা পৃথিবীতে গড়ে ওঠে। সেই সাম্রাজ্যবাদী সংগ্রামের ভিতরে পরবর্তী সমাজটা কি হবে, একটা সমাজতান্ত্রিক ওয়েব তখন যুবকদের মধ্যে আসে। সেটা খালি আমাদের এশিয়াতে না, আপনার দেগলের সময়ে মনে আছে যে প্যারিসের নান্তেয়ার ইউনিভার্সিটিতে অনেক বড় একটা ছাত্র আন্দোলন হয়েছিল। এবং আপনার এক সময় মনে আছে যে ছাত্ররা যখন, যুবকরা যখন হতাশ হইয়া হিপ্পিজমে সাফার করতেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যুবকরা, তখন কিন্তু ওই যে ভিয়েতনামের এটার বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ হিসাবে এই হিপ্পিজমটাকে তারা গ্রহণ করে নিয়েছিল। তো এই পৃথিবীতে ওই সময়টা একটা সাম্রাজ্যবাদ বিরোধী এবং রেভলিউশনারি, এবং আপনার একটা তখন ফিডেল ক্যাস্ট্রোর নেতৃত্বে বিপ্লব, চে গুয়েভারার সেই বিপ্লবী এই যে উজ্জ্বল্য সারা পৃথিবীকে আকর্ষণ করেছে, সেই চে গুয়েভারার যোগ কবে চলে গেছে পৃথিবীর এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলে আপনি মনোগ্রাম চে গুয়েভারাকে দেখবেন, তারা স্মরণ করতে ইত্যাদি। এই যে তাদের
মানে উজ্জ্বল এবং বিপ্লবী যে ফিগার এবং ইমেজ যেগুলি তৈরি ছিল, আমাদের ছাত্র রাজনীতির উপরে সেই ছায়াটা ছিল। এবং সেই ছায়াটা ছিল বলে রাজনীতিতে আমরা প্রথমত একটা প্র্যাকটিস আমাদের মধ্যে ছিল তখন, সেটা একটা ধরেন বামপন্থী রাজনীতির প্রবণতার কারণে। সেটা হলো প্রথমত আমি যে বক্তৃতা করতেছি, আমার বিলিফ, আমার বক্তৃতা এবং আমার জীবনযাত্রা, এই তিনটি জিনিসকে একটি সূত্রে গাঁথতে হবে, এক কেন্দ্রবিন্দু হইতে হবে। অর্থাৎ আমার বক্তৃতা একরকম আর আমার জীবনধারা আরেক রকম, আমার সংস্কৃতি আরেক রকম, এটা হতে পারবে না। এটাই ছিল আমাদের 60-এর দশকের ছাত্রদের, নেতৃবর্গ, কর্মীদের প্রধানত শিক্ষা, যে আমার নিজের জীবনটাকে আগে আমি প্রস্তুত করেছি কিনা মানুষের জন্য, আমি মানুষের জন্য প্রস্তুত করেছি কিনা নিজেকে। মানিল এটা আমি ছাত্রদের মধ্যে সেই সংজ্ঞাটা বলবো না, কিন্তু তখন সমাজে রাজনীতিতে যারা প্রগতিশীল রাজনীতি করতেন, কমিউনিস্ট পার্টি করতেন, সমাজতান্ত্রিক দল করতেন, অথবা বিপ্লবী দল ছিলেন, অথবা আওয়ামী লীগের মধ্যে যেই প্রগ্রেসিভ বিপ্লবী ধারা, তাদের মধ্যে ট্রেন্ড ছিল যে আমি পেটি বুর্জুয়া মানসিকতাটাকে ত্যাগ করে আমি সাধারণ মানুষের কাছে যাব। এবং আমাদের তৎকালীন ছাত্র নেতারা কিন্তু ছাত্র জীবন শেষে গিয়ে শ্রমিকদের সাথে আন্দোলন করছে, তাদের সাথে উঠা বসা করছে, তাদের কলোনিতে গিয়ে থাকছে, ঘুমাইছে, এগুলো ইনস্ট্যান্স সৃষ্টি করছে, কৃষকদের মধ্যে গেছে। অর্থাৎ নিজেকে মানিল আমার অবস্থান থেকে মানুষের কাছে নিয়ে যাবার জন্য নিজের ভিতরে যে ইন্টারনাল একটা স্ট্রাগল, সংগ্রাম, এটা ছাত্র নেতাদের মধ্যে ছিল। যার ফলে তখনকার ছাত্র নেতারা মানিল কন্ট্রাক্টর কোথায় থাকে, কোথায় ব্যবসায়ী থাকে, চাঁদা কোথায় পাওয়া যায়, গাড়ি কি করতে হবে, এই সমস্ত কিছুর পিছনে ছিল না। এবং আদর্শ এবং আরেকজন ছাত্রকে রিক্রুট করিয়া এই একই আদর্শে কীভাবে উদ্বুদ্ধ করা যাবে, সেটাই ছিল প্রধানত। অনেক কষ্ট করে ছাত্র নেতারা হলে গিয়ে ঘুমাইতো, ডাবলিং করতো, ট্রিপলিং করতো, যারা ছাত্র কর্মী ছিল তাদের সাথে শেয়ার করতো, খাওয়া দাওয়া, লেখাপড়া, ছাত্র টিউশন ফি, অনেক কিছু, এরকম একটা কালেকটিভ একটা অ্যাপ্রোচ তখন ছিল। এই আদর্শগত এটা থাকার কারণে তখনকার ছাত্র রাজনীতি অত্যন্ত বলিষ্ঠ ছিল। এবং তখনকার ছাত্র নেতাদের মধ্যে পার্সেন্টেজ খুব কম দেখবেন যারা পরবর্তী জীবনে এসে স্খলন হয়েছে, খুব কম, পারা যায় নাই। আগে যেটা শিখছে সেটাকে তারা কন্টিনিউ করছে। তো এটা ঠিক আছে, এটা ধরেন স্বাধীনতার পূর্বকালীন অবস্থায় আমরা ক্ষুদিরামের দীক্ষা নিয়েছি, মাস্টারদা সূর্য সেনের দীক্ষা নিয়েছি আমরা, এবং তাদের যে সংগ্রামী পথ, যেটা একটা মানে আমাদের তখন তো ভারতবর্ষে একটা ধারা ছিল, এই যে সুবিধাবাদী ধারা, ব্রিটিশের সাথে আলোচনা করিয়া ভারতবর্ষের স্বাধীনতা আসবে, আর নেতাজি সুভাষচন্দ্র বোস বলছিল যে আমাদের সংগ্রাম করে স্বাধীনতা আনতে হবে। এই যে ধারাটা সৃষ্টি হয়েছিল, আমরা কিন্তু পরবর্তী সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু আমরা চেষ্টা করেছি, যার ফলে বঙ্গবন্ধু 7ই মার্চের ওই সমস্ত বক্তৃতাগুলি ওনার ভিতরে সেটা আসছে। আর ওনার ট্রেনিংটা যখন হয়েছে কলকাতাতে, যখন ছাত্র আন্দোলন করে, তখন কিন্তু গান্ধীর এবং নেতাজির এবং কমিউনিস্ট পার্টির মুজাফফর আহমেদ সহ ওই সমস্ত কিছু কিন্তু উনি দেখেছেন। দেখার কারণে উনি একটা নিজের মধ্যে একটা রাজনীতি ধারণ করে এসে সেই রাজনীতিটা উনি করেছেন, যার জন্য খুব পরিপক্ক, প্রতিটি পদক্ষেপ খুব ম্যাচিউর হয়েছে। ওনার ট্রেনিংটা হয়েছিল এরকম একটা বৃহত্তর ক্যানভাসে। জি, আরেকটা প্রসঙ্গ, যে বাংলাদেশের ছাত্র রাজনীতি ধ্বংসের পেছনে আপনার কি মনে হয় কি না, যদিও এই প্রবণতা আপনাদের সময়ে অতটা ছিল না, যেটা পরে বেড়েছে, যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 73 এখানে অনেকখানি দায়ী, শিক্ষকরা রাজনীতিতে জড়িয়ে পড়া, বিশ্ববিদ্যালয়ে যেভাবে উপাচার্য নিয়োগ হয়, নির্বাচিত করবার যে প্রক্রিয়া, ডিন, অন্যান্য, এবং তারা আসলে ছাত্র রাজনীতিকে, ছাত্র নেতাদেরকে ব্যবহার করেন তাদের সুবিধাদির জন্যে, এবং একটা নেক্সাসের মতো তৈরি হয়, যেটা আসলে ছাত্র রাজনীতি অনেক ক্ষতিগ্রস্ত করেছে। সেটা তো ধরেন এই ছোটোখাটো ব্যত্যয় স্বাধীনতার পরের থেকে ছাত্র রাজনীতিতে চলে এসেছে। এরপরে সবচেয়ে বড় ধরনের ব্যত্যয় হয়ে গেল যখন মানে আরও যেমন মনে করেন যে তখন তো ছাত্র রাজনীতির ধারাটা ছাত্রদের মধ্য থেকেই রিক্রুটমেন্ট, সংগঠন, আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন হইতো ইত্যাদি। কিন্তু যখন দেশে সামরিক শাসন আসলো এবং সামরিক শাসন যখন ছাত্রদের দিয়ে চ্যালেঞ্জ হয়ে গেল, তখন তাদের রিক্রুটমেন্টের সেন্টারটা এখানে চেষ্টা করলো ডিভাইড অ্যান্ড রোল, এখানে কিভাবে করা যাবে। আমার তো পরিষ্কার মনে আছে যে জিয়াউর রহমান সাহেব ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন, ওই যে মিয়া মোহাম্মদ ফেরদৌস সাহেব জিজ্ঞেস করলেন, কর্নেল তাহেরকে আপনি ফাঁসি দিয়েছেন কেন? এইরকম প্রশ্ন মনে হয় কাউকে কেউ এরকম বলতে পারে না। তখন ওনার এডিসি পাশে দাঁড়ায় বলল, স্যার অর্ডার। তখন জিয়াউর রহমান পেশেন্টলি বলল যে না, কোনো অর্ডার দেওয়ার দরকার নেই। উনি ঠান্ডা মাথায় টিএসসিতে চলে গেলেন।
টিএসসিতে যাওয়ার পরে এই যে মোশাররফ সাহেব উনি টোটাল মিটিংটা টিএসসিতে পরিচালনা করেন সব শিক্ষকদের, এবং সেদিন হয়তো এই সমস্ত বাদ প্রতিবাদের কারণেই ছাত্রদের মিছিল স্লোগান উনি দেখছেন, এই কারণেই উনি অবশ্যই এসেছিলেন খুব সরল মন নিয়ে, কারণ উনি তখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে উনি তো খুব ইনফ্যান্ট্রির লোক, মানে খুব হাঁটতে পারতেন, মাইলের পর মাইল তখন উনি হাইটা যেতেন। এই খাল খনন অথবা কোনো একটা মাদ্রাসার ওখানে গেলে জিজ্ঞেস করতো কি লাগবে আপনাদের, তারা বলতো কলেজ লাগবে, উনি কলেজ দিয়ে দিতেন। এইরকম একটা ছিল ওনার ধারণা, ছিল যে এখানে এসে যদি ছাত্ররা কোনো হল হোস্টেল চায় আমি দিয়ে চলে যাবো, এইরকম একটা ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ ম্যানেজ। কিন্তু এখানে যে হাইলি পলিটিক্যাল ছাত্র সমাজ, তারা গণতন্ত্র চায়, তারা সামরিক শাসন চায় না, এত জিনিসটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং ওনার ওইরকম তখন ছিল না, যার ফলে উনি টিএসসিতে গেছেন, গিয়ে উনি 2 ঘন্টা মিটিংটা পরিচালনা করছেন, এবং সেইখানেই উনি শিক্ষকদেরকে প্রথম রিক্রুট করেন যে কারা কারা, ইনক্লুডিং ডক্টর মোশাররফ সাহেবের নেতৃত্বে কারা কারা পরবর্তী সময়ে এই যে বিএনপি পন্থী টিচারদের সংগঠনটাতে যাবেন, এবং সেখানেই তারা উদ্যোক্তা হয় এবং খুব স্ট্রং সাপোর্ট সেখান থেকে পায়। তবে এবং এই যে এইখান থেকে হইবার কারণে আরেকটা জিনিস হলো, তখন সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ সহযোগিতায় ছাত্রদের মধ্যে যারা ইলেক্টেড ভিপি জিএস ছিল, তাদের মধ্য থেকে কিছু নেতাকর্মী সংগ্রহের একটা প্ল্যান পরিকল্পনা ছিল। এবং এটা আপনি জানেন যে আমার সাথে আমার জিয়াউদ্দিন বাবলু আমরা একসাথে নির্বাচন করেছি, উনি গত 2 বছর আগে মারা গেছেন, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক। তো উনি যে কোনোভাবেই ওনাদের সেইটার মধ্যে পড়ে গিয়েছিলেন, যার ফলে মানে আমরা মধ্য ফেব্রুয়ারির আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনিও ছিলেন সেখানে, আমরা যখন অপরাজয় বাংলার থেকে জয়নাল জাফরের ডেড বডি নিয়ে বেরোবো, এই টাইমে বিকাল 5টা সাড়ে 5টায় বিডিআর সহ পুলিশ সহ আইসা ক্যাম্পাসে হামলা করলো, এবং তখন ওনাকে স্কট করে ওনাদের পক্ষ থেকে ওই যে স্যারের বাসায় ছিলেন পাশে, সেখান থেকে নিয়ে গেলেন। তো যাই হোক, পরবর্তী সময় এটা নিয়ে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। যাই হোক, উনি ওনার রাজনৈতিক অবস্থান উনি নিয়েছেন, সেইভাবে হয়েছে জিনিসটা। তো আমি যেটা বলতে চাইতেছিলাম যে এই স্বাভাবিক ধারায় হইলে কিছু বাদ প্রতিবাদ সংঘাত এদিক সেদিক হইতো, কিন্তু ধারাটা কন্টিনিউ করতো। কিন্তু এর মধ্যে যখন অন্য ইন্টারফারেন্স এসে গেল গিয়া, অন্য তখন সংগঠন করার প্রক্রিয়া হলো, তখন আর সংগঠন কোত্থেকে করবে? রাজনৈতিক দল থেকেই তো সংগঠন কালেকশনটা হইলো। সেটা আপনার বিএনপি যে রাজনৈতিক দল, সেখানে পলিটিশিয়ানদেরকে কালেক্ট করলো পলিটিক্যাল পার্টির থেকে, আর ছাত্রদেরকে কালেক্ট করলো এই ঢাকা ইউনিভার্সিটি থেকে। এ থেকে যে ধারাটা শুরু হলো, এখানে একটা চরম সুবিধাবাদী ধারা সৃষ্টি হয়ে গেল গিয়া। অর্থাৎ তাদের সাথে গেলে এই অপরচুনিটি আছে, সুযোগ সুবিধা আছে, প্রমোশন আছে, এই ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে, এর থেকে কিন্তু ডেভিয়েশনের ধারাটা শুরু হয়ে গেল। বাট আপনি কি মনে করেন, এখন কি ছাত্র রাজনীতির যে ট্র্যাডিশনাল স্টুডেন্ট পলিটিক্স বলতে আমরা যেটা বুঝি, সেই ধারার অব্যাহত থাকা দরকার, না আসলে এই বিষয়ে নতুন করে একটা ভাবনা দরকার? আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হলো খুব, এবং আমি যেটা আপনাকে শুরুতেও বলছিলাম যে আপনার নিজেরও বাইরের অভিজ্ঞতা আছে, আপনি বিদেশে লেখাপড়া করেছেন, সব মিলিয়ে আসলে বাংলাদেশটা কি হওয়া উচিত এখন তো ধরেন শুধু ছাত্র রাজনীতি না, পুরা শিক্ষাঙ্গন এবং পুরা শিক্ষার পরিবেশ এবং সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একটা বিপ্লবী পরিবর্তন আসা উচিত। যেমন আমি বলেছি কয়েকদিন আগে যে ছাত্র সংগঠনগুলির গঠনতন্ত্র হওয়া উচিত এই ইনফরমেশন সুপার হাইওয়েতে পৃথিবীতে কি হচ্ছে, পৃথিবীর আদলটা পরিবর্তন হয়ে যাচ্ছে সমস্ত কিছু। এই যে সামনে আপনার 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তখন এই যে টাচ করলেই আপনার সাথে আমার কথা হয়ে যাবে, আপনার এরকম বৈশা আমার করতে হবে না, আমি যেখানেই থাকি আপনার সাথে আমি সব কিছু করতে পারবো। এই যে এআই আসতেছে, আমি একটা দরখাস্ত লেখা আমি যদি পাঠাই দিই জিপিটির কাছে, চ্যাট জিপিটির কাছে, সে কারেকশন করে প্যারাগ্রাফটা করে ইনফরমেশনগুলি আমার কাছে ফেরত পাঠাই দিতেছে। এই যে রোবোটিক্স লাইফ চলে যেতেছে, এই যে দেখেন গত 30 বছরে আমি একটা ছোট্ট ইন্টারভিউতে বলছি যে আগে পৃথিবীর সবচেয়ে ধনী লোকদের যে রেটিং ছিল, সেটা ছিল কে এরোপ্লেন কোম্পানি, বোয়িং কোম্পানি, সেখানে ছিল এয়ারবাস কোম্পানি, সেখানে ছিল কনকর্ড এরোপ্লেন, সেইখানে ছিল আপনার জেনারেল মোটর, সেইখানে ছিল রোলস রয়েস, এইসব কোম্পানি পৃথিবীর শিপিং কোম্পানি ছিল, এরা ছিল ধনী মানুষ, নাম্বার রেটিং হইতো। আর এখন গত 30-35 বছরে এখন বিল গেটস, এখন এলন মাস্ক এসে গেছে, বিল গেট এসে গেছে, বেজোস এসে গেছে গিয়া, হ্যাঁ টেসলা এসে গেছে, এই সমস্ত চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস এরা কিন্তু হঠাৎ করে কোনো ইন্ডাস্ট্রি করে না,
এরা পৃথিবীর যত ইনোভেশনগুলি আছে সবগুলি কালেক্ট করে একত্র করছে। একত্র করার পরে তাদের ইনোভেশনটা অনেক বড় হয়ে গেছে। এই বড় হয়ে যাওয়ার কারণে রাতারাতি সারা পৃথিবীর ক্লায়েন্ট পেয়ে গেছে। তারা শুধু আমেরিকার ক্লায়েন্ট না, আজকে গুগলের ক্লায়েন্ট সারা পৃথিবীর মানুষ, আজকে এই ফেসবুকের ক্লায়েন্ট সারা পৃথিবীর মানুষ, টেসলার ক্লায়েন্ট এখন সারা পৃথিবীর মানুষ হইতে যাচ্ছে। তো এবং আজকের ওই যে অ্যামাজনের ক্লায়েন্ট সারা পৃথিবীর মানুষ। তারা একটা এই ইনোভেশন একটা ওয়ার্ল্ড মার্কেট পেয়ে গেছে। মানে এত বড় ওয়ার্ল্ড মার্কেট পেয়েবার কারণে ওয়ার্ল্ড ক্লাস বিজনেস দাঁড়ায় গেছে তাদের, এবং সামনে কিন্তু এই প্রতিযোগিতা আসতেছে। কাজেই আমি বাংলাদেশের ছাত্র সংগঠন, বাংলাদেশের ছাত্রদেরকে পৃথিবীর এই দৃষ্টিটার দিকে আমি আকর্ষণ করতে চাই যে আমাদেরও কিন্তু এখন অন্য কিছু দ্বন্দ্ব করার সুযোগ নেই। কারণ আগামী 25 বছরে পৃথিবীর আরেকটা পরিবর্তন আসবে এবং ইনার কম্পিটিশন হয়ে যাচ্ছে। ওদিনকে দেখলাম যে ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট আসলো, তারা সেট করেছে আগামী 25 বছরে মানে 2050 সালে দে ওয়ান্ট টু বি 4th লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ার সাথে কম্পিটিশন হবে জাপানের, 3rd পজিশন কে যাবে? জাপান এখন আছে। চায়না এখন 2nd লার্জেস্ট ইকোনমি হয়েছে। আমেরিকায় স্ট্রাগল করতেছে তার এই $1 ট্রিলিয়ন ইকোনমিটা টিকে থাকবে কি না। এই যে একটা ইনোভেটিভ কারণে পৃথিবী প্রতিযোগিতায় পড়ে গেছে, এই ইনোভেশনের সাথে যদি আমরা না থাকতে পারি তাহলে আমরা কিন্তু লেফট বিহাইন্ড হয়ে যাব, অনেক পিছনে পড়ে যাব। কাজে এখনকার রাজনীতিটা হবে সেই ইনোভেশন, রাজনীতিটা হবে এমপ্লয়মেন্ট, রাজনীতিটা হবে ক্রিয়েশন। প্রত্যেকটা ছাত্র সংগঠনের ম্যানিফেস্টোতে এটা থাকতে হবে এবং এটা প্র্যাকটিস। এবং ইউনিভার্সিটিগুলিতে আজকে আমাদের কম্পিউটার দিয়ে, আধুনিক প্রযুক্তি দিয়ে সাজায় ফেলতে হবে, একদম খালি ক্লাস না, এনভায়রনমেন্টটা আমাদের তৈরি করে ফেলতে পারবে, যাতে করে এখান থেকে আমরা তৈরি করতে পারি। আমাদের একটা বড় অপরচুনিটি হলো জাতিসংঘ স্টাডি করে দেখছে এখন তো পৃথিবী 2 ভাগে বিভক্ত। আমি আরেকটা 2 ভাগ বলি। একটা হলো যে ইনফরমেশনের ডিভাইড আছে, আর একটা হলো আপনার এই যে এইজিং ডিভাইড আছে। পৃথিবীর অনেক দেশে মাইনাসে চলে গেছে তারা, হ্যাঁ মাইনাসে চলে গেছে তাদের, যার ফলে আমরা প্লাসে আছি। তো সো দ্যাট আমাদের দেশের যুব সমাজরা, এই ছাত্ররা পাশ করার পরে 35 বছর পর্যন্ত কর্মক্ষম থাকবে। সেই জায়গায় অন দি আদার হ্যান্ড জাপান বা ইউরোপের আমেরিকার এই ফ্যাক্টরিগুলিতে তাদের যে ইন্টেলেকচুয়াল ওয়ার্কার, সফটওয়্যারের যে ওয়ার্কার, তাদের মাত্র 5, 7, 10 বছর তাদের এইজ আছে, তারা রিটায়ার করে যাবে গিয়া। সো দ্যাট তারা একটা গ্যাপে পড়ে যাবে গিয়া। এই গ্যাপটা কিন্তু ফুলফিল করার জন্য আমাদের সুযোগ আছে। এটাকে কিন্তু জাতিসংঘ বলছে বাংলাদেশ সাবজেক্ট টু দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমাদের সেই একটা বোনাসের একটা সুযোগ আছে। তো এই প্ল্যানটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, আগামী 10 বছর পরে বাংলাদেশ হয়ে যাবে খালি ম্যানুফ্যাকচারিং কান্ট্রি না, স্কিল ম্যান পাওয়ার এক্সপোর্ট করার দেশ হয়ে যাবে ইয়া বাংলাদেশ। আমরা যদি সেইভাবে এখন টার্গেট নিয়ে আগামী 10 বছরে স্কিল ডেভেলপ করতে থাকি। বোঝাই যাচ্ছে এই বিষয়ে আপনার যথেষ্ট নলেজ, ইন্টারেস্ট এবং ভিশন আছে। এই বিষয়ে আমরা ভবিষ্যতে আরেকদিন আপনার সঙ্গে আলোচনা করব। আমি পরের প্রসঙ্গে যাবার আগে ট্রানজিশনাল ফেজে একটা প্রশ্ন করতে চাই যে ছাত্র রাজনীতি নিয়ে, ছাত্র সংসদ নিয়ে, এটা দেখা গেছে গত 53 বছরে যে শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার শাসনামলে বা তাদের গণতান্ত্রিক শাসনামলে বা কথিত গণতন্ত্র বা তথাকথিত গণতান্ত্রিক আমলে ছাত্র সংসদ নির্বাচনগুলোর ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখা যায়নি। বরং স্বৈরাচার হিসেবে চিহ্নিত বা সেনা শাসক জেনারেল জিয়া বা জেনারেল এরশাদের সময় ডাকসু নির্বাচন হয়েছে এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ছাত্র সংসদগুলোর নির্বাচন হয়েছে সারা দেশে। আপনি কি বলবেন? তখন ছাত্রদের নির্বাচনের জন্য একটা আর্জ ছিল, কারণ একদিকে যখন মানিল ওনারাও চাইতেছিলেন হাউ টু গেট অ্যাক্সেস উইথ দ্য ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার, কারণ ওনারা তো একটা সেনাবাহিনীর শাসন জারি করছে, তো ওনারা খুব ডেমোক্রেসি ফ্রেন্ডলি এক্সপোজার চেষ্টা করতেন। এবং এই কারণেই আমাদের ডাকসু নির্বাচনগুলি তো ওনাদের সময় হয়েছে, সেটাই বললাম আমি, সেটাই বলছি, ওনাদের সময় হয়েছে। শুধু এরশাদ সাহেব একটু মিস্টেক করে ফেলছিল। ডাকসু নির্বাচন হলো 20 জানুয়ারি, মার্চের 24 তারিখে উনি আইসে এটা বন্ধ করে দিলেন, পরবর্তী সময় আবার এটা রেস্টোর করছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের দেশে মানে ওই কলোনিয়াল শাসন থাকার পাকিস্তানি 23 বছরে এবং মার্শাল ল থাকার যেই সময়গুলিতে ছিল, তখন ছাত্র সংসদগুলি ছিল আমাদের গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু। ছাত্র সংসদগুলি আপনার একটা সময় মনে রাখবেন, ওই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেই প্র্যাকটিসটা আছে, ছাত্র সংগঠনের নামে হইতো না, তারা একটা নাম নিত নিজেদের মধ্যে। চিটাগাঙে দেখছি তখন এই
তখন অভিযাত্রিক সহ এরকম বিভিন্ন নাম দিয়ে, যেখানে যেখানে ডাইরেক্ট ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠন নাম দিয়ে করা যেত না, একটা নিক নেম নিত তারা, নিয়ে সেইটা দিয়ে করতো। তো আমার কাছে সেইটা মনে হয়েছে যে যতদিন দেশে সামরিক শাসন ছিল, ছাত্র সংসদগুলি গণতন্ত্র চর্চার সূতিকাগার ছিল। যতদিন বাংলাদেশে কলোনিয়াল শাসন ছিল, গণতন্ত্র চর্চার সূচিকার ছিল। এখানে ছাত্রদের একটা কাউন্সিলিং বা একটা কনভেনশন হওয়া দরকার, সবারই মতামত। দেশে যখন পার্লামেন্ট থাকে বা সংবাদপত্রের স্বাধীনতা থাকে অথবা কথা বলার টেলিভিশনে ডিবেট করার স্বাধীনতা থাকে, তখন যে ছাত্র রাজনীতি, ছাত্র রিক্রুটমেন্ট, ছাত্র আদর্শ, এগুলি কি হওয়া উচিত এই মর্মে একটা কনভেনশন হওয়া দরকার। কারণ এটা তো একটা অ্যাডভান্টেজ আছে, মানে পার্লামেন্টে ছাত্রদের দাবিগুলি কিভাবে যাবে, ছাত্রদের বিভিন্ন ছাত্র সংসদ তো শুধু আন্দোলন করার জন্য না, ছাত্র সংসদের মূল কাজটা হলো ছাত্রদের ইন্টারেস্টটা রক্ষা করা, তাদের কালচার, তাদের এই ডিমান্ড, হল হোস্টেলে থাকা, তাদের খাওয়া দাওয়ার পরিবেশ, কালচার, স্পোর্টস, এগুলি ছাত্র সংসদ, এটি মূল কাজ। কিন্তু আনফর্চুনেটলি পলিটিক্সের এই উদ্বিগ্নতার কারণে ছাত্ররা তার নিজস্ব এই যে প্র্যাকটিস থেকে বঞ্চিত হয়ে গেল গিয়া। মানে কালচারাল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাট্যাঙ্গনের বাংলাদেশের যত জাতীয় নাট্য অভিনেতা ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে। এবং আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সাংস্কৃতিক সপ্তাহ করতাম আমরা, এই সকল জাতীয় নাট্য ব্যক্তিত্ব, জাতীয় সমস্ত সাহিত্য ব্যক্তিত্ব, তারাই কিন্তু এগুলি পরিচালনা করতেন। টিএসসির সাথে একটা সংযোগ ছিল এবং ফুটবল মাঠের সাথেও কিন্তু আমাদের ফুটবলারদের একটা সংযুক্ত ছিল, এবং তারাই কিন্তু ডাকসুর ক্রীড়া সম্পাদক হইতো, তারাই ডাকসুর সাহিত্য সম্পাদক হইতো, যাদের সাথে এই বাস্তব সাহিত্য অঙ্গনের সাথে জড়িত। কাজেই আমি তো মনে করি যে রাজনীতি, সংঘাত, এই সমস্ত ভয়ে ছাত্ররা তার কালচারাল অধিকার, ছাত্র জীবনে যে ডিবেট করার সুযোগ, ছাত্র জীবনে যে গান গাইবার সুযোগ, ছাত্র জীবনে যে খেলার সুযোগ, ফুটবল, এগুলির থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। তো আমার মনে হয় যে অ্যাটলিস্ট মানে কন্ট্রোল করে হলেও আমরা ছাত্র সংসদ, ছাত্রদের গান বাজনা চর্চা, কম্পিউটার নেওয়া, সাহিত্য রচনা করা, দেওয়াল পত্রিকা বের করা, অথবা এই নতুন মানে ফেসবুকে তাদের সৃজনী শক্তি বিকাশ করা, এইটুকের মধ্যে আমার মনে হয় খুব জরুরি। তাইলে সজীব থাকবে। তাইলে এই যে আজকে নানানবিধ বদভ্যাস সোসাইটিটা ছেয়ে যাতেছে, এটাকে এর থেকে বাইর করার একটা অন্যতম পন্থা হলো একটা কালচারাল ব্যাপক একটা মুভমেন্ট। মূল ধারাটা কালচারাল মুভমেন্টে থাকলে এগুলি করার সময়ই পাইতো না। আপনি আপনার ছাত্র রাজনীতির নেতৃত্ব সবটাই শুরু হয়েছে মুক্তিযুদ্ধের আগে পরে মিলিয়ে একটা দীর্ঘ সময়, এবং 80-র দশকের মাঝামাঝি সময় পর্যন্ত বা শেষ ভাগ পর্যন্ত বলা যেতে পারে যে আপনি রাজনৈতিক ছাত্র নেতৃত্বের চরম শিখরে ছিলেন। আপনি যে গ্রামের সন্তান আখতারুজ্জামান, সেই গ্রামের আমি যতটুকু জানি যে মুক্তিযুদ্ধের সময় ওই গ্রামের কোনো ঘরে কোনো পুরুষ ছিল না যারা মুক্তিযুদ্ধে যায়নি, এবং মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, লিখিত অঙ্গীকার, আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। 70-এর নির্বাচনের যে গুরুত্ব জন্মের সংগ্রামের সময় এই ভূখণ্ডের মানুষ বুঝেছে। স্বাধীনোত্তর বাংলাদেশের যে সংবিধান, তার যে 4 মূলনীতি, সেটাও বাংলাদেশের জনগণকে একটা অন্য চেতনায় আবদ্ধ করেছে। 53 বছর পর আজকে আপনি ক্ষমতাসীন দলের রাজনীতিও করেন, সেই জায়গায় বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে আপনার কাছ থেকে শুনতে চাই আমি। এটা ধরেন একটা জিনিস আমরা বলবো, যেসব দেশে সাম্প্রতিককালে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে অথবা খুব ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়েছে, সেই সমস্ত দেশে বেশ কিছু মিস্টেক সোসাইটিতে রেখেই হয়েছে। সোশ্যাল মিস্টেক আছে, ডেভেলপমেন্টের মিস্টেক আছে, ডেভিয়েশন আছে। তারা একটা পর্যায়ে আইসা এগুলিকে তারা কারেকশন করতেছে। আপনি উন্নত দেশ জাপানের কথা বলেন, জাপানের যে ভুল ত্রুটিগুলি ছিল এত সুন্দরভাবে তারা কারেকশন করেছে। দুর্নীতির কারণে কোরিয়াতে তো তাদের প্রেসিডেন্টই, তো তারাও কিন্তু এখন কারেকশন করছে। আর চায়নাতে হঠাৎ করে যে ইকোনমিক তাদের মানে দেং জিওপিং থেকে 82 থেকে যে তাদের নতুন ধারাটা শুরু হয়েছে, তখন তারা আদর্শ বাস্তবায়ন না করে খাদ্য দ্রব্য, অন্ন, বস্ত্র, কীভাবে নিজের জীবন সারভাইভ করবে এটার প্রতি গুরুত্ব দিচ্ছে। দিবার কারণে
তাদের আদর্শের বাইরে কিছু জিনিস হয়ে যাবার কারণে এখন এই যে বড় বড় অ্যাক্সিডেন্ট দেখি, বড় বড় ইত্যাদি হয়েছে তখনকার এই ধারার। কিন্তু কোনো না কোনো পর্যায়ে গিয়ে আপনাকে এই কারেকশনটা করতে হবে। তাহলে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা অর্জন করেছি, সেই দেশে আমাদের যে মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কোনো কোনো জায়গায় মিস্টেক আছে, দুর্বলতা আছে, এবং মানে মূল জিনিসটাকে, জাতীয় জিনিসটাকে সামনে রেখে রাজনীতিটাকে না করে আমরা মূল জিনিস থেকে বিচ্যুত হয়ে রাজনীতি করেছি। তো আমি সেই বিতর্কে যাব না। আমাদের যদি এই বিচ্যুতিগুলো আছে, আমরা যতই উন্নতি হই না কেন, আমরা যদি ভালো কোয়ালিটি না করি তাহলে আমার ব্রিজ কিন্তু ভেঙে পড়বে। আমি যতই উন্নতি করি, আমার যদি মানবিক বিকাশ না হয় তাহলে পৃথিবীতে সভ্য মানুষ হইতে পারবো না, আমরা মেশিনের মতো হয়ে যাব গিয়া, এবং আমরা ভালো মানুষ হিসাবে স্বীকৃতি পাবো না। তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দেশের মানুষের সেই চেতনা, সেই মমত্ববোধ দেশের প্রতি, মাটির প্রতি থাকতে হবে। সেইটাও কিন্তু আজকে আমাদের এই ক্যাম্পেইনটা দরকার ভিতরে, এবং এইটাই কিন্তু আপনার ভিতরে আপনার বিকন, আলোর মশাল, এটাই আপনাকে জীবিত রাখবে। আপনার এই বাহ্যিক অর্থ, গাড়ি বাড়ি, এগুলি কিন্তু সোসাইটিকে অনেক দিন লংজিভিটি করবে না। এই ভিতরে আপনার যে মানবত্ববোধ, মানুষের প্রতি ভালোবাসা, নিজের জীবনবোধ, সুন্দর জীবন, সুখী জীবন, অল্পর মধ্যেই মানুষ সুখী জীবন। এখন তো পৃথিবীর মধ্যে ডেফিনিশন হচ্ছে গরিব দেশ সুখী হয়ে যাচ্ছে। ভুটান, এরা খুব খুশি, তারা অল্পতে খুশি। আমি এই সাইকোলজিটা চিন্তা করি। আমি যখন গ্রামে ভোটের কাজে গেছি, তখন এত দরিদ্র ঘরে ঢুকছি, এই লোক কীভাবে এত অট্টহাসি দিতেছে, আমাকে দেখে এত জড়ায়ে ধরতেছে, তার ভিতরে এই আনন্দের স্পিরিটটা কীরকম আমার কাছে মনে হয়েছে যে আই মাস্ট লার্ন। আমি এতটুকু ভালো সুযোগ সুবিধা নিয়ে আমি এত সুখ কইতে পারি না, আমি এত জোরে হাসতে পারি না। আমি একটা গ্রামের দরিদ্র মানুষ, একবেলা খাইছে আরেকবেলা নাই তার হয়তো খাওয়া। এই মানুষটা যে আমাকে করলো, অর্থাৎ হ্যাপিনেসটা মানুষ তার মতো করে সে করে, এটাকে জীবিত রাখাটা আমাদের দরকার। কাজী তখনই আমাদের অনেক জিনিসের প্রতি আগ্রহটা কম, যে আমি সেই গাছটাই ধরবো যেই গাছটা আমি পুরাটা করতে পারবো, ধরতে পারবো। অর্থাৎ অ্যাম্বিশাস না হয়ে যাওয়া, টার্গেটটা লিমিট রাখা, তাহলেই কিন্তু আমরা যার যার জায়গায় কন্ট্রিবিউট করতে পারবো। বাংলাদেশে নির্বাচন, এটা একটা দেশের ভেতরে এবং দেশের বাইরে অনেক দিন ধরেই প্রশ্নবিদ্ধ, যে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে আসলে ধীরে ধীরে নির্বাচন ভুলতে বসছে। আপনি কি মনে করেন? এবং উপজেলা নির্বাচন, এই নির্বাচনেও বিরোধীরা অংশ নিচ্ছে না, ক্ষমতাসীনদের অংশ নিচ্ছে। তার নিজের ইন্ট্রোডিউস করা সিস্টেম যে প্রতীক নিয়ে নির্বাচন, সেটা তারা করছে না, একটা প্রতিযোগিতার আবহ তৈরি করবার জন্যে। কিন্তু 7ই জানুয়ারির নির্বাচনে এই প্রতিযোগিতার আবহ তৈরি করতে গিয়ে দেখা গেছে সেখানেও বিরোধীরা অংশ নেয়নি। যে ক্ষমতাসীন দলের মধ্যে অন্তর্দলীয় কোন্দল অনেক ক্ষেত্রেই বেড়েছে। বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে যেটা দেখা যায়, যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং নৌকার বাইরে যারা নির্বাচন করেছেন তারাও আওয়ামী লীগের, এবং সেটা দল স্বীকারও করে, এবং এটা আরও ঘনীভূত হবে বলে অনেকে মনে করছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের নির্বাচন আসলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আদৌ শক্তিশালী করবে কিনা, এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে আপনি কি মনে করেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। আমাদের দেশে সবচেয়ে বড় রাজনীতির যে বাঙালি সমাজের মধ্য দিয়ে বাঙালি জাতি যে প্রথম যে রাজনৈতিকভাবে বাঙালি জাতি স্বীকৃত কনস্টিটিউশনালি, সেটা হলো কি 70-এর নির্বাচন। এই নির্বাচনের কারণেই কিন্তু মানে হলো বঙ্গবন্ধু এবং আমরা এই স্বাধীনতা সংগ্রামের এত বড় ভূমিকা রাখতে পারলাম। এই ইলেকশনের ভোটটা কিন্তু আমাদেরকে লেজিটিমেসি দিছে। দেখেন, সেই দিন যদি নির্বাচন ছাড়া আমরা অস্ত্র ধরতাম, আমাদেরকে বিদ্রোহ ট্রিজন করে আমাদেরকে কিন্তু ধ্বংস করে দিতে পারতো, এবং সারা পৃথিবী এটা অ্যাকসেপ্ট করতো। কিন্তু বঙ্গবন্ধুর সেই নির্বাচনমুখী কৌশলের কারণে কিন্তু উনি কিন্তু কোনো নির্বাচন থেকে সরে আসে নাই। ইভেন কি যে 64-এ আইয়ুবের সাথে যে একটা বিডি নির্বাচন হয়েছিল, সেইখানেও কিন্তু এই নির্বাচনে অংশ নেওয়া হয়েছিল। নির্বাচন থেকে কোনো সময় আমি আওয়ামী লীগের এই ব্যাপারে কিন্তু ধন্যবাদ, মানে অনেক সমালোচনার মুখে থেকেও কিন্তু কোনো নির্বাচন থেকে আওয়ামী লীগ সরে আসে নাই। 96 সালে, হ্যাঁ, 15ই ফেব্রুয়ারি সরে আসা ইতিবাচক রেজাল্ট পাইছে। 88 সালে 86-এ গিয়ে সমালোচিত হয়েছে, কিন্তু তারপর নির্বাচিত গেছে। তো সো দ্যাট নির্বাচনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মাস মোবিলাইজেশন।
আমার রাজনীতির আদর্শ আমার বইয়ে, আমার ম্যানিফেস্টোতে, আমার মার্কায় আছে। গ্রামের মানুষের কাছে একটা জিনিস হলো যে ভোট দিতে পারবো কবে, মানুষ একটা জিনিস এটা একদিন দিতে চায়, এটা তার একটা ক্ষমতা, তার একটা প্রপার্টি, তার একটা অধিকার একদিন প্রয়োগ করতে চায়। এখন কোনো আমার রাজনীতি মিলল না দেখে আমি তাকে নির্বাচনে দিলাম না, এটা কিন্তু সে খুব লাইক করে না। এই জন্য মানুষ কিন্তু অলওয়েজ বলে পিপুল হচ্ছে অলওয়েজ নির্বাচনমুখী, সে দিতে চায়, সে দেখতে চায় কে তার নেতা হবে, পরিচিত হইতে চায়, একটা মুভমেন্টে থাকতে চায়। তো সেই কারণে আমি বলবো যে নির্বাচনটা 70-এর নির্বাচনটা ছিল আমাদের কাছে একটা আদর্শ নির্বাচন, এবং আমরা বড় সংগ্রাম করে বাঙালি প্রথম বিজয় অর্জন করলো কিন্তু নির্বাচনে। এই নির্বাচনের বিজয়টাকে আমরা ধরে রেখে এটা যে শিক্ষা লাভ করলাম আমরা, সার্বজনীন ভোটাধিকার, এটার জন্য যে আমরা মানে দীর্ঘদিন 23 বছর আমরা বঞ্চিত ছিলাম, সেই অধিকারটা প্রয়োগ করলাম। কিন্তু পরবর্তী সময়ে রিয়েল প্রয়োগ তো স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে করতে হয়েছে, কিন্তু সেই নির্বাচনটা বেঞ্চমার্ক নির্বাচন হয়ে গেছে আমাদের। তো সেই কারণে নির্বাচন কন্ট্রোল, আরেকটা কথা বলি আমি, সেইখানে কিন্তু নির্বাচনটা ছিল লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে নির্বাচন। এবং তখন আওয়ামী লীগের মধ্যে প্রশ্ন ছিল নেতাদের মধ্যে, সিনিয়রদের মধ্যে, যে আমরা যে যাইতেছি নির্বাচনে এই লিগ্যাল ফ্রেমওয়ার্কের কন্ডিশন অনুযায়ী যে কোনো সময় তারা যে কোনো কিছু করতে পারবে, বাদ দিয়ে দিতে পারবে, বন্ধ করে দিতে পারবে, অনেক কিছু করতে পারবে। তখন বঙ্গবন্ধু বলছিলেন যে জনগণ যেহেতু যায়, আমরা জনগণের কাছে যাই, জনগণের কাছে গেলে এটা জনগণ বুঝবে কি করতে হবে। এই যে জনগণের প্রতি অগাধ বিশ্বাস এবং নির্বাচনের প্রতি সেটা, তো লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরেও কিন্তু তখন 70-এর নির্বাচন আমরা গিয়েছিলাম। কাজেই আমি কথাটা হলো যে বিরোধী দল, যেমন লাস্টে আমার 28শে অক্টোবরে বিএনপি একটা বিরাট প্রোগ্রাম দিয়েছে, কিন্তু বিএনপি তো একটা বিপ্লবী দল না, একটা ডেমোক্রেটিক পার্টি, ইলেকশন করে তারা ক্ষমতায় যেতে চাইছে। তো তাদের তো একটা বিকল্প থাকতে হবে যে 28 তারিখে যদি আমরা সাকসেসফুল না হই, হোয়াট ইজ নেক্সট, হোয়াট ইজ অল্টারনেটিভ। এইটা কিন্তু কর্মীদেরকে ওনারা মোটিভেট করেন না, একদমই না, শুধু এক ধারায় সামনের দিকে নিচে করে নিবার কারণে ওনারা ওখান থেকে ব্যাক করতে পারেন নাই। এবং এটাকে একটা এইভাবে তারা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে যেদিন বললেন যে আমি ওপেন করে দিলাম, স্বতন্ত্র আসেন, এর অর্থ হলো কিন্তু উনি খালি আওয়ামী লীগের জন্য ওপেন করেন নাই, উনি সবার জন্য ওপেন করে দিয়েছেন। কৌশল, উনি একটা কৌশল নিছেন। তখন বিএনপির কি কৌশল? বিএনপি যদি বলতো যে আচ্ছা ঠিক আছে, উনি যখন ওপেন করে দিছে আমরা এই কৌশলটা অবলম্বন করি। নির্বাচনটা তো মানে কিছু কিছু জায়গায় যারা হারছে কমপ্লেন করছে, এছাড়া ইন দি মেইন কম্পিটিটিভ হয়েছে, মানুষ গেছে, ভোট দিছে, এটা গেছে এবং পার্টিসিপেশন হয়েছে। তো জাতীয় নির্বাচন তো পার্টি বেজে হওয়া উচিত এবং আদর্শ ভিত্তিতে, কর্মসূচির ভিত্তিতে, সারা পৃথিবী জুড়ে তাই হয় না। আমি বলছি কৌশল, হ্যাঁ কৌশলের অর্থে এই মাননীয় প্রধানমন্ত্রী কৌশল নিছে যে আমি, তারা যেহেতু আসলো না, ওনার কিন্তু প্রস্তুতি দুই রকমেরই ছিল। যদি ওরা আসে আমাদের নমিনেশন কি হবে, এক ধরনের ছিল, কথা ছিল দলের মধ্যে, আর যদি না আসে তাহলে কি হবে, এই 2-3টা প্রিপারেশন। সেই ক্ষেত্রে বিএনপির কিন্তু এরকম কোনো প্রস্তুতি ছিল না। এই যে মাঝখানে সুযোগ দিছিল যেটা 5 দিনের নমিনেশন, 30 তারিখে নমিনেশন পেপার সাবমিটের লাস্ট ডেট, এই 5 দিনে কিন্তু রাজনীতিতে একদিনই কিন্তু যথেষ্ট। তারা যদি বুদ্ধি করে সিদ্ধান্ত নিয়ে যে আমরা নির্বাচন করব, ওনারা অধীনেই করব, তখন কিন্তু পুরা প্রশাসনটা একটা সুন্দরভাবে কমিটেড নিরপেক্ষ নির্বাচন করবে, এই অ্যাটিটিউড এবং সব কিছু কিন্তু চলে আসছে, সুন্দর হয়ে গেছে সব কিছু। এবং 2টা কথা বলছে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো এমপি আসুক, এটা আমি চাই না। প্রধানমন্ত্রী একদম কোট আন কোট এই কথা বলছে, আর বলছে যে আপনাদের উন্মুক্ত করে দিলাম, আপনারা ইলেকশন করে আসতে পারেন। এই যে একটা জাতীয় ক্ষেত্রে নতুন একটা ডিসিশন আসলো, এটাকে বুঝা, অ্যানালাইসিস করা, এটা ক্যাচ করা। তাদের বক্তব্য হলো যে আমরা তো 18 সালে বিশ্বাস করেছিলাম এবং নির্বাচনে গিয়েছিলাম, এখন যে এটা আবার গিয়ে ট্র্যাপে পড়বো না তার তো কোনো না। প্রথম কথা হলো যে নির্বাচন করতে হবে, যেমন মনে করেন ব্যবসা করতে গেলে সবাই মনে করে যে খালি ব্যবসা প্রফিটই হবে, লজ্জা হবে না এটা, কিন্তু যখন আপনি অ্যাকাউন্টিং করেন তখন লেখা হলো লস অ্যান্ড প্রফিট। তো ইলেকশনে কিন্তু ডিফিট উইন দুইটাই আছে। একটা হলো যে খালি আমি ক্ষমতায় যাইবার জন্য নির্বাচনটা করব, এই নির্বাচনের জন্য ওনারা বারবার কিন্তু পিছনে পড়ে যাচ্ছে এবং বিশাল জনগণ থেকে দূরে সরে যাচ্ছে। আর একটা হলো ওই যে মুরগির সেই উদাহরণ আছে, কোন মুরগি ডিম দিছে সেটা বড় কথা না, কে তা দিয়ে বাচ্চা ফুটাইছে ওই মুরগির পিছনেই সবাই চলে যাবে। তো জনগণেরও একটা কিন্তু যাওয়া, এই যে তারা দীর্ঘদিন এলাকায় অ্যাবসেন্ট,
নেতারা ওই রকম করতে পারতেছেন ইত্যাদি, একটা বড় বিচ্ছিন্নতা হয়ে গেছে। আরও একটা কমপ্লেক্সিটি হয়েছে যে এখন ওই যে 111-এর পরে এই যে নির্বাচনী যে বিধিমালা হয়েছে এইটাকে পূরণ করা, এগুলিকে ট্রেন আপ করা, এগুলি কিন্তু খুব এখন অনলাইনে আপনার নমিনেশন পেপার সাবমিট হচ্ছে, অনেক পেপার আপনার খুব জরুরি। এগুলি যদি আপনার 5 বছর 3 বছর পরে পরে প্র্যাকটিস না থাকে, হঠাৎ করে আপনি কিন্তু এগুলি সব কিছু পারবেন না। তো কাজী আন্দোলন বা জনগণের ইমাজিনেশন না, তারা অনেক কিছুর থেকে কিন্তু পিছনে চলে যাচ্ছে। আর 15-20 বছর পরে একটা দল যদি এগুলিতে না থাকে, তো কনস্টিটিউশনে পরিবর্তন হয়ে যাওয়ার কথা। 5 বছর পর পর লেখা আছে কনস্টিটিউশনে যে আমরা, তাদের গঠনতন্ত্রে লেখা আছে 5 বছর পর পর নির্বাচনে আমরা করব। তো 5 বছর নির্বাচন না হইলে, 15 বছর নির্বাচন না হইলে তো কনস্টিটিউশনটাই অন্যরকম হয়ে যায়। একটা বিষয় গত কয়েক বছর আমরা এই আলোচনা বিতর্ক রাজনীতি শুনেছি, এবং সরকারের দিক থেকে কেউ সবাই না হলেও ধারণা দিয়েছেন যে উন্নয়নটাই আগে, উন্নয়নটাই তাদের প্রধান আরাধ্য বিষয়, এবং এই উন্নয়ন না গণতন্ত্র, এই বিতর্কে যদিও পলিটিক্যাল সায়েন্টিস্টরা বা ইকোনমিস্টরা এখন বলেন যে কোনো উন্নয়নই টেকসই হবে না যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিক শাসন নিশ্চিত করা যাচ্ছে। এখন আজকের দিনে এসে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ, বিরোধীরা করছে, হয়তো তারা বিরোধিতার জন্য করছে, কিন্তু দেশের বাইরেও থেকে বিভিন্ন আন্তর্জাতিক মহলও বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে তারা, হিউম্যান রাইটস, লেবার রাইটস, এইসব ইস্যুতে নানা রকমের প্রশ্ন তারা তুলছে। আবার উন্নয়ন যেটা হয়েছে সেটা অনেক দৃশ্যমান উন্নয়ন হয়েছে, অনস্বীকার্য, কিন্তু এখন এই প্রশ্ন অনেক জায়গা থেকে উঠছে যে কিসের বিনিময়ে এই উন্নয়ন হলো। এখন করাপশন, র্যাম্পেন্ট করাপশন, দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, আর্থিক খাতের অবস্থা খারাপ, ডলারের বাজার অস্থিতিশীল, ক্যাপিটাল মার্কেটের অবস্থা ভালো না, সব মিলিয়ে সাধারণ মানুষ ইনফ্লেশনের কারণে সাফারার। সো আপনি এই জায়গায় যে ব্যালেন্সের জায়গা, সেই ব্যালেন্সটা করতে ব্যর্থতা যদি বলি, আপনি কন্টেস্টও করতে পারেন, সেটা কেন, এবং সেই জায়গায় আসলে ত্রুটি বিচ্যুতিটা কোথায় বা কী করণীয় ছিল বলে আপনি মনে করেন? এখন আমাদের ধরেন অনেক উন্নয়ন হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে। এখন পদ্মা সেতু বানাইবার পরে যদি মানে আমার অপটিমাম লেভেলে যদি ওইখানে গাড়ি চলাচল না করে, তাহলে তো আমি পদ্মা সেতুর রিটার্ন টানতে পারবো না। আজকে মেট্রো রেল হইবার পরে মানুষ যদি প্রপার মানে সার্ভিসটা আমরা ওখানে না করতে পারি, তাহলে আমি এখান থেকে রেভিনিউ টানতে পারবো না। তো এই ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি হয়েছে, এগুলির জন্য এখন আমার দরকার মোর অ্যান্ড মোর ইনভেস্টমেন্ট, মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এই দুইটা করতে হলে কিন্তু আমার যে ভুলভ্রান্তি আছে, যারাই পৃথিবীতে এখন আমার কাছে ইনভেস্ট করতে আসবে, আইসেই দেখবে যে আমার এই যে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন আজকে থাইল্যান্ডে, ওখানে আসিয়ানদের সাথে করা হবে। আসিয়ান অন্তর্ভুক্ত হইলে অনেক অপরচুনিটি বেড়ে যাবে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্র বেড়ে যাবে। এখন দুনিয়ার যে কোনো ইনভেস্টার আইসা প্রথমত দেখবে আমার ল আমাকে সাপোর্ট করে কিনা, পলিটিক্যাল এনভায়রনমেন্ট আমাকে সাপোর্ট করে কিনা, আমার ক্যাপিটাল আমাকে ফেরত নিতে পারবো কিনা, আমার প্রফিট আমি নিয়ে যেতে পারবো কিনা। এখানে অনেক অ্যাডভান্টেজ আছে, আমাদের কম্পিটিটিভ লেবার পাবো আমরা, অনেক ট্রান্সপোর্টেশন কম্পিটিটিভ, ট্যাক্স রিবেট টাবেট, এগুলি সব ঠিক আছে, কিন্তু আইসা কোয়ালিটি অফ দ্য কান্ট্রি। এখন কিন্তু গ্রেডিং, যেমন আমেরিকার মানে AAA আছে কি না, এই যে ব্যাংকিং ক্ষেত্রে, হ্যাঁ, এইগুলি কিন্তু এখন তাহলে আমার এই যে ধরেন সব মিলিয়ে 500-600 বিলিয়ন ডলারের যে ইনভেস্টমেন্টটা আমরা করছি, এই ইনভেস্টমেন্টটাকে যদি আমি অপারেট না করতে পারি, তাহলে তো আমার রিটার্ন পাবো না। এই অপারেট করার জন্যই আমাদের শুদ্ধ গণতন্ত্র, শুদ্ধ প্রশাসন, শুদ্ধ আইন ব্যবস্থা আমাদের দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি যে এখন এই পথটাই অনুসরণ করে এই ইন্টারন্যাশনাল ইনভেস্টরদেরকে ইনভাইট করবে, এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের একটা লজিক্যাল এনভায়রনমেন্ট আমাদের দেশে তৈরি হবে, এবং এটা দিয়ে আমরা কিন্তু ইকোনমি রিকভার করব। এই ইনভেস্টমেন্ট হইলে আবার নতুনভাবে কাজ শুরু হইলে 100টা ইপিজেড যদি করি, 1 লক্ষ করে লোক যদি হয়, 1 কোটি লোক এমপ্লয়মেন্ট হবে, এগুলির মধ্য দিয়ে ইকোনমিটা শক্ত হবে। এই আমাদের এই ডলারের এগেনস্টে আমাদের যে টাকার মান, এটাকে আরও শক্ত হবে। এটা কিন্তু সব দেশই হচ্ছে। এই জাপানের ইয়েন কিন্তু এখন 154 ইয়েন হয়ে গেছে $1 এগেনস্টে। এটা কিছুদিন আগে 110 ইয়েন ছিল। এরকম সব জায়গায় কিন্তু এরকম সাফার করতেছে, কিন্তু এটা ধরেন আগামী 2 বছরের মধ্যে এটাকে রিকভার করতে হবে, এবং সেই সিচুয়েশনটাও আসতেছে, হবে। আজকের বিশ্ব বাস্তবতায় বৈদেশিক সম্পর্ক বা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পৃথিবী এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখানে আসলে আপনি
কোনো না কোনো পক্ষে, যেটা বাংলাদেশের সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে, 72 সালে করা হচ্ছে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, অনেকেই মনে করেন যে সেটা এখন আসলে আর সেই অর্থে কার্যকর নয়। বাট আমি আপনার কাছে যেটা বুঝতে চাই, আপনি কি মনে করেন যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ রাইট ট্র্যাকে আছে কি না? কারণ অনেক রকমের প্রশ্ন নানা মহল থেকে, সরকারের সঙ্গে আমরা কারো কারো সম্পর্কে টানাপোড়েন দেখি, বিরোধীরা কারো কারো উপরে ক্ষিপ্ত দেখি নানা কারণে। আপনার নিজের বক্তব্য কি? তবে হলো কি, এখন খুব আয়রন বাউন্ড শক্ত ইন্টারন্যাশনাল রিলেশন কোনো দেশই মেনটেন করতে পারতেছে না, সবাই একটা ফ্ল্যাকচুয়েটিংয়ের মধ্যে আছে। আমেরিকার সাথে চায়নার গত 5-6 বছরের যে বৈরিতা, এরপরেও কিন্তু তাদের অর্থমন্ত্রীকে কিন্তু বারবার পাঠাইতেছে যে তুমি ইলেকশনের আগে এটা রিপেয়ার কইরা এই মার্কেটটাকে কন্ট্রোল করো, যাতে আমরা ভোটাভুটিটা ঠিক মতো করতে পারি। সো দ্যাট এখানে দুইটা কারেন্ট আছে, একটা ওভার কারেন্ট আর একটা আন্ডার কারেন্ট। তো এই ক্ষেত্রে কেউ কিন্তু খুব সলিড জায়গায় বসে নাই, সবাই কিন্তু যার যার জায়গায় নতুনভাবে ডেফিনিশন হচ্ছে মানে ওয়ার্ল্ডের মধ্যে যেমন রিলোকেশন অফ দি ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রি হচ্ছে, রিলোকেশন অফ দি ফ্রেন্ডশিপ, এক নেশনের সাথে কোন নেশনের কত সম্পর্ক হবে, এটা আবার কিন্তু রিভাইটালাইজেশন, রিডেফিনিশন হচ্ছে, নতুন নতুন জোট হচ্ছে, নতুন নতুন জায়গায় কিছু স্পেসিফিক জিক হইতেছে। চায়না সিকে কেন্দ্র কইরা এক ধরনের ওখানে তারা বাইরের কোনো লোকরা নিতে চাইতেছে না, যে কয়টা একত্রিত হয়েছে তারা ওইটার মধ্যে থাকতে চাইতেছে, এটা মানে খুব শক্ত কিছু করতে চাইতেছে। তারপরে জাপান, ইউকে এবং ইটালি মিলে এখন যে নতুন যুদ্ধজাহাজ বানাইছে, একটা এরোপ্লেন, মানে এগুলি সাংঘাতিক, সারা পৃথিবীকে এগুলিকে কন্ট্রোল করবে, এরকম একটা জায়গায় চলে আসতেছে। অর্থাৎ এখন আমেরিকার বাইরেও অনেক জিনিস, অনেক ইউনিটি এগুলি হচ্ছে। জার্মানি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রাশিয়া থেকে গ্যাস ওই সরবরাহটা না থাকার কারণে, তার ইকোনমিটাও গত 30 বছরে জার্মান এরকম ইকোনমি ফেস করে নাই যেটা এখন রিসেন্টলি করতেছে। কাজী সবাইরই কিন্তু মানে প্রথম হলো আওয়ার নেশন, আওয়ার সিটিজেন ফার্স্ট, তারপরে সারা পৃথিবী। কিন্তু ব্রডার অ্যালায়েন্স, ব্রডার এগুলি আছে। সেই ক্ষেত্রে এই যে ইন্টারন্যাশনাল উইকনেসগুলি আছে, এগুলি আমরা ভালোভাবে ক্যালকুলেট কইরা আমরা যদি, আমাদের তো এই মুহূর্ত পর্যন্ত ওইটা কার্যকরী থাকতেছে না, তো যেখানে যতটুকু দরকার, তেল যার কাছে পাবো তার কাছে আমার যাইতে হবে, গ্যাস যার কাছে পাবো তার কাছে যাইতে হবে, অর্থনৈতিক সাহায্য যার কাছে পাবো তার কাছে আমাদের যাইতে হবে। আপাতত সেই ভিত্তিতেই মানে কোনো আমরা যেন হঠাৎ করে কোনো কিছুতে গিয়ে ফ্র্যাগমেন্টেড না হয়ে যাই, এইটা লক্ষ্য রাখতে হবে। আমাদের ইস্যুটা একটু ভিন্ন, আমাদেরকে রিকভার করতে একটু সময় লাগবে, আমাদের নিজস্ব সেটাকে কেন্দ্র করেই করতে হবে। তো আমি তো মনে করতেছি যে এখন পর্যন্ত আমরা নানাবিধ উপায় অবলম্বন করে ভালোই আছি। সো আমি একেবারে শেষ প্রান্তে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সংসদ নিয়ে কখনই খুব একটা আশাবাদী হবার পরিস্থিতি তৈরি হয়নি। সংসদ নিয়ে নানা রকমের, অনেক ক্ষেত্রেই সংসদ ফাংশন করেনি বলে অভিযোগ, বিরোধীরা ইলেকশন করলেও সংসদে দীর্ঘদিন থাকেনি। সো এই সংসদে সেই অর্থে বিরোধী দল নেই, যেটি আছে সেটিকে অনেকেই বিরোধী দল মনে করে না। আমার আপনার কাছে ব্যক্তিগতভাবে প্রশ্ন, যে একজন রাজনৈতিক কর্মী, নেতা হিসেবে, এবং একদম ছোটবেলা থেকে আপনি আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, হয়তো অনেকে মনে করেন আপনার আরও অনেক বড় জায়গায় যাওয়া দরকার ছিল, সেটা অন্য বিষয়। কিন্তু আমি এই পার্লামেন্ট যতদিনই থাকুক না কেন, 5 বছর কম বেশি সংবিধানের ভেতরে থেকে বাইরে থেকে, আপনি নিজেকে এই পার্লামেন্টে কিভাবে দেখতে চান? মানে কি আপনার পারফরমেন্সটাকে আপনি কিভাবে পারফর্ম করতে চান, সেটা একটু আমি আপনার কাছে খুব ছোট্ট করে 1-1.5 মিনিটে বা 2 মিনিটে। জি, কার্যকরী হইবার রাস্তা হলো যে টু হোয়াট এক্সটেন্ট দিস পার্লামেন্ট ভয়েস করতেছে পিপুলসের ডিমান্ডটা, এবং সেটাকে সার্ভিস দিতে পারতেছে কিনা। দ্রব্যমূল্যের উপর এই পার্লামেন্ট আলোচনা করে একটা কন্ট্রোল ব্যবস্থা নিয়ে আসছে কিনা, এই রাস্তাঘাটে দুর্ঘটনা হচ্ছে, এই পার্লামেন্টে আলোচনা করে এটা কমায় আনতে পারছে কিনা, আজকে সমাজে যে মাদক দ্রব্য এটাকে কমায় আনতে পারছে কিনা, এরকম ভালনারেবল ইস্যুগুলি যদি ইফেক্টিভলি অ্যাড্রেস করতে পারে, তাইলে এই পার্লামেন্টেরও মানুষের, অর্থাৎ ডেং জিয়াংয়ের ভাষায়, যে বিড়াল ধরতে পারে কিনা, ইঁদুর ধরতে পারে কিনা, অর্থাৎ সার্ভিস দিতে পারে কিনা, ভয়েসটা আছে। বিড়াল সাদা কি কালো তাতে কিছু যায় আসে না, ইঁদুর মারতে পারে কিনা, ডেং জিয়াপিং। সো আপনার পারফরমেন্স, আপনি নিজেকে কিভাবে প্ল্যান করছেন এই পার্লামেন্টে পারফর্ম করবার জন্য? আমি আমার এলাকার জনগণ যে কথাটা আমাকে বলে দিছে যে আমরা চাকরি চাই, আমরা ট্রেনিং চাই, আমাদের অর্থনৈতিক উন্নতি চাই,
আমাদের মেয়েরা যেন ঘরে বসে না থাকে, হ্যাঁ, আমাদের মা বাবারাও যেন। আরেকটা হলো যে আমি যেমন কতগুলি জিনিস ইন্ট্রোডিউস করতেছি, ট্রেনিং করতেছি, সাথে সাথে গ্রামের সাধারণ মানুষ যখন একটা লাউ অথবা একটা ভেজিটেবল এইভাবে নিয়ে আসে, তখন এটার দাম অর্ধেক। কিন্তু কর্পোরেট কোম্পানি গিয়া তারা গিয়া এগুলিকে কার্টুনে করে যখন নিয়ে আসে, তখন আর ওই লিচিগুলি ভালো থাকে, এই কলাতে কোনো স্ক্র্যাচ থাকে না। অর্থাৎ এগ্রিকালচার মার্চেন্ডাইজিং আমরা করলে মানুষের কাছে একটা ভ্যালু অ্যাড হবে। আমরা নর্মাল চাউল যদি বস্তায় বিক্রি করি এক দাম, এই চাউল যদি আমি একটা পলিথিনে সেলফে নিয়ে বিক্রি করি, একটা স্টিকার লাগায়া, এটার আরেক দাম। এই যে মানে ভ্যালু অ্যাড করা, এই যে মার্চেন্ডাইজিং করা, আমি চাইতেছি যে সাধারণ মানুষের কাছে সেই সব মার্চেন্ডাইজিং, এইসব ক্ষেত্রে আমি সংসদে ভূমিকা রাখতে চাই। অনেক ধন্যবাদ মিস্টার আখতারুজ্জামান আপনাকে। দর্শক, কথা বলছিলেন জাতীয় সংসদ সদস্য এবং ডাকসুর সাবেক সহসভাপতি আখতারুজ্জামান। এবং আলোচনা থেকে এটা অনেকেই বুঝতে পারবেন, অনেকে হয়তো ওনাদের জীবনের যে ঔজ্জ্বল্য সেটা এখন নানা কারণে বুঝতে পারেন না বা জানতে চান না বা জানতে পারেন না, চিনতে পারেন না। কিন্তু ওনার কথার এই 1 ঘন্টার আলোচনার মধ্যে এটা যারা শুনলেন তাদের কাছে স্পষ্ট যে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে ওঠা মানুষ, তার যে জ্ঞান, এই অনুষ্ঠানে আপনারা প্রতিদিন অসংখ্য মানুষের কথা শুনেন। নিঃসন্দেহে ওনার চেয়ে ভালো কেউ বলেন, ওনার চেয়ে খারাপও বলেন, কিন্তু পার্থক্যটা কিন্তু অনেকের সঙ্গে সহজে অনুমেয়। অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, ভবিষ্যৎ আরও করব, কিন্তু উনি 6টি শব্দ উচ্চারণ করেছেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য। এই যে উন্নয়ন যা হয়েছে, অগ্রযাত্রা যেটা হয়েছে, সেটাকে যদি টেকসই করতে হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সব মিলিয়ে সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে শুদ্ধ গণতন্ত্র, শুদ্ধ প্রশাসন এবং শুদ্ধ আইনের শাসন। এবং এই 3টে বিষয় অত্যন্ত জরুরি বাংলাদেশের জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।